نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন কোরআনিক সায়েন্স ইউটিউব চ্যানেল। গত পর্বে আমরা শিখেছিলাম জবরের উচ্চারণ এবং জবর কিভাবে পড়তে হয় সেই বিষয়ে। তো আজকে আমরা শিখব যুক্ত বর্ণ এবং জবর কিভাবে একটা শব্দ বানাতে হয় জবরের মাধ্যমে, সেটা আমরা বানান করা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা প্রথমে যে অক্ষরটা দেখছেন এটা হচ্ছে বা। আমি কিভাবে বুঝলাম এটা বা? কারণ নিচে এক নুক্তা দেখে আমাকে বুঝতে হবে যে এটা বা। আচ্ছা, এর পরের অক্ষরটা দেখেন, মাথা গোল উপরে দুই নুক্তা। যদি মাথা গোল থাকে এবং উপরে দুই নুক্তা থাকে তাহলে সেই হরফটার নাম হচ্ছে কফ। মাথা গোল এবং উপরে যদি দুই নুক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় কফ। আচ্ছা, পরের হরফটা যে আপনারা দেখছেন, পরে যে হরফটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে ছুরির মতো, এই যে নিচে ছুরির মতো, এই অক্ষরটার নাম হচ্ছে র। তাহলে এখানে আমরা তিনটা অক্ষর পেলাম, একটা হচ্ছে বা, আরেকটা হচ্ছে কফ, আরেকটা হচ্ছে র। প্রত্যেকটা অক্ষর চেনার মতো কিছু ইঙ্গিত আছে। যেমন বা আমরা চিনলাম নোক্তা দেখে, কফ চিনলাম মাথা গোল এবং উপরে দুই নোক্তা দেখে, র চিনলাম এই যে নিচের দিকে যে ছুরির মতো লেজটা বের হয়ে গেছে এটা দেখে। এবার আমরা বানান করা শিখব। বা জবর আমরা আগেই পড়েছি, বা জবর বা হয়, কফ জবর ক হয়, র জবর র হয়। তো কিভাবে বানান করতে হবে? বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র। আশা করি আপনারা প্যাটার্নটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন বারবার রিভাইজ করে ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, এর পরের শব্দে আমরা যদি যাই, মাথা গোল উপরে এক নুক্তা, মাথা গোল উপরে এক নুক্তা। তো মাথা গোল উপরে এক নুক্তা থাকলে আমরা জানি অক্ষরটার নাম হচ্ছে ফা। আচ্ছা, ফায়ের উপরে যদি জবর থাকে তাহলে হবে ফা জবর ফা। আচ্ছা, পরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন সাপের ফনার মতো যে মাথাটা, এটা হচ্ছে আইন। আপনাকে মনে রাখতে হবে যুক্তবর্ণ সবসময় একরকমভাবেই আসে। তো এই যে মাথাটা, এটা দেখে আপনাকে সবসময় মনে রাখতে হবে সাপের ফনার মতো যে মাথাটা বের হয় এটা হচ্ছে আইন। তো আইন জবর আমরা পড়েছি আইন জবর আ। আচ্ছা, তাহলে এই যে পরের অক্ষরটা, এই অক্ষরটার নাম হচ্ছে লাম। এই অক্ষরটার নাম হচ্ছে লাম, লাম জবর লা। তাহলে কি হলো? ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আ লা। আচ্ছা, ভাঙতি অক্ষরগুলো আমাদের কিভাবে পড়তে হবে? প্রথমে একসাথে দুইটা অক্ষর পড়তে হবে, এই দুইটা মিলানোর পরে তৃতীয়টা ধরতে হবে। যেমন ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, পরে লাম জবর লা, ফা আ লা। এভাবে তিনটা একসাথে পড়া যাবে না, যেমন ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আ লা, এভাবে না। প্রথমে আগে দুইটাকে মিলাতে হবে। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, পরে লাম জবর লা, ফা আ লা। ঠিক আছে, আমরা পরের অক্ষরে যাই। পরের অক্ষর আমরা দেখতে পাচ্ছি মাথা গোল উপরে দুই নুক্তা। তো মাথা গোল উপরে দুই নুক্তা, এই অক্ষরটার নাম কি হবে? কফ। এই অক্ষরটার নাম হচ্ছে কফ। মাথা গোল উপরে দুই নুক্তা, অক্ষরটার নাম হচ্ছে কফ। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিম। এই যে মিমের মতো, এই যে মিম, এটা হচ্ছে মিম। ভালো করে খেয়াল করতে হবে, এই যুক্ত বর্ণটা আবার সামনে আসবে। তো কফ জবর ক, মিম জবর মা, ক মা। আর এই যে ছুরির মতো একটা লেজ, এটা হচ্ছে র, র জবর র। তাহলে কি হলো পুরোটা মিলে? ক মা র, ক মা র। ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, পরের অক্ষরটা আপনারা দেখেন, এটা হচ্ছে কাফ। মনে রাখতে হবে, আমরা জানি যে কাফের মাঝখানে থাকে একটা সাপের মতো চিহ্ন, কিন্তু কখনো কখনো এই যে বাঁকা মাথাটা, এই যে বাঁকা মাথাটা, এই বাঁকা মাথাটা ওয়ালা যে অক্ষরটা থাকবে, মানে লামের মতো দেখতে কিন্তু মাথাটা বাঁকা, তখন আমাকে বুঝতে হবে যেটা কাফ। যেমন লামের মাথাটা একদম সোজা থাকে, তখন আমরা বুঝবো যে এটা লাম। কিন্তু যখন মাথাটা এরকম বাঁকা থাকবে, মানে এরকম বাঁকা থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে এটা কাফ। তো কাফের উপরে যদি জবর থাকে, কাফ জবর কা। পরের অক্ষরটা আমরা সবাই জানি যে মাথা গোল উপরে এক নুক্তা থাকে, তাহলে ফা। তাহলে কাফ জবর কা, ফা জবর ফা, কা ফা।
তারপরে এই অক্ষরটার নাম কি আপনারা একটু চেষ্টা করেন তো বলতে। এই অক্ষরটার নাম এই যে ছুরির মতো নিচে বের হয়ে গেছে, এই যে এই জায়গায় আমরা পড়ছি, এই অক্ষরটা হচ্ছে র। তাহলে র জবর র, কাফা র, কি হবে অক্ষর উচ্চারণটা? কাফা র, উচ্চারণটা হবে কাফা র। আচ্ছা ঠিক আছে। এই যে কাফটা আবার আসছে, মাথা বাঁকা, এই যে মাথা বাঁকা, এই বাঁকা মাথাটা দেখে আমাকে চিনতে হবে যে এই অক্ষরটার নাম কাফ। তো কাফ জবর কা, আর উপরে দুই নোক্তা থাকলে এই যে এই অক্ষরের উপরেও কিন্তু দুই নোক্তা আছে, এই অক্ষরটার উপরেও দুই নোক্তা আছে, কিন্তু পার্থক্যটা কোথায় তাহলে? এখানে এইটা মাথা গোল, উপরে দুই নোক্তা, আমরা পড়েছি কফ, কিন্তু মাথা গোল নাই, শুধু এই যে এরকম একটা চিহ্ন, দাঁত, একটা দাঁত বের হয়েছে, দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তখন সেই অক্ষরটার নাম হবে তা, তাই না? একটা দাঁত, দাঁতের উপরে যদি দুই নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় তা। কিন্তু এই জায়গায় যদি একটা গোল মাথা থাকতো, যেমন এখানে আছে, আবার এখানে আছে, এই যে একটা গোল মাথা, উপরে যদি দুই নোক্তা থাকতো তখন সেটা হতো, এই যে মাথা গোল উপরে দুই নোক্তা, এটা হচ্ছে কফ। কিন্তু এখানে দেখেন, এখানে যেহেতু মাথা গোল নাই, তাই এই অক্ষরটার নাম তা। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে অক্ষর চেনার ক্ষেত্রে। তো কাফ জবর কা, তা জবর তা, কা তা, আর নিচে এক নোক্তা থাকলে আপনারা সবাই জানেন অক্ষরটার নাম হবে ভা। তাহলে পুরোটা মিলে কি হলো? কাতা বা, কাতা বা। আচ্ছা, এই যে একটা দাঁত, এই এক দাঁতের উপরে যদি এক নোক্তা থাকে তখন অক্ষরটার নাম কি বলতে পারেন আপনারা? তখন অক্ষরটা হচ্ছে নুন। আচ্ছা, এখানে দেখেন মাথা গোল উপরে এক নোক্তা, মাথা গোল উপরে এক নোক্তা যদি থাকে তখন অক্ষরটা হচ্ছে ফা। কিন্তু মাথা গোল না, শুধু একটা দাঁত, এর উপরে যদি এক নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় নুন। কেমন? নুনের পরে কি আছে এই অক্ষরটা? এটা হচ্ছে সদ। নুন জবর না, সদ জবর স, না স, নুন জবর না, সদ জবর স, না স। আর এই যে ছুরির মতো লেস, এটা হচ্ছে র, র জবর র, না স র, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, এইভাবে পড়তে হবে। কেমন? এইবার আসেন, এই যে এই অক্ষরটা হচ্ছে হা। হা আমরা এটা কিভাবে বুঝলাম যে এটা হা? এটা যদি আমি আরও আগে যাই, প্রথম পৃষ্ঠায় যদি যাই, তাহলে এই যে দেখেন এটা হচ্ছে হা। হায়ের যখন হা যুক্ত বর্ণের সাথে আসে তখন হায়ের শুধু এই যে এতটুকু আসে মাথা, তখন হায়ের এতটুকু মাথা শুধু আসে, এই যে এতটুকু মাথা শুধু আসে, পুরোটা আসে না, এই পুরো হাটা আসবে না, শুধু আসবে কতটুকু? এই এতটুকু মাথা শুধু আসবে। তো এই এতটুকু মাথা কিভাবে আসতে আমরা কিভাবে দেখব? চলুন যাই দেখি আমরা। এই যে দেখেন এখানে এই যে এতটুকু মাথা আসছে, তো এতটুকু মাথা দেখেই আমাকে বুঝতে হবে যে এটা হা। আচ্ছা, আমরা জানি হায়ের উপরে যদি এক নোক্তা থাকে, যেমন আমি যদি এখানে একটা নোক্তা দিয়ে দিই তাহলে এটা হবে খ। হায়ের উপরে যখন এক নোক্তা থাকে তখন সে অক্ষরটার নাম হয় খ। কেমন? আবার হায়ের নিচে যদি এক নোক্তা থাকে, আমি যদি হায়ের নিচে এক নোক্তা দিয়ে দিই তখন এটা হবে জিম। কেমন? আর যখন কোনো নোক্তাই থাকবে না তখন এটা শুধু হা। যখন এটা কোনো নোক্তাই থাকবে না তখন এই অক্ষরটার নাম হয় হা। কেমন? আবার যদি উপরে নোক্তা থাকে খ, নিচে নোক্তা থাকলে জিম। আচ্ছা, তো হা জবর হা। আচ্ছা, এখানে দুইটা দাঁত, উপরে তিন নোক্তা, তার মানে এটা হচ্ছে সিন। সিনের দুইটা নোক্তা থাকে, দুইটা দাঁত থাকে কিন্তু কোনো নোক্তা থাকে না, সেটা সিন। কিন্তু দুইটা দাঁত আর উপরে যদি তিন নোক্তা থাকে তখন এটা হবে শিন। তাহলে হা জবর হা, শিন জবর সা, হা সা। আর এই যে লেসটা বের হচ্ছে ছুরির মতো, এটা হচ্ছে র। তাহলে পুরোটা মিলে কি হলো? হা সা র। আচ্ছা, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিম। এই অক্ষরটা যে দেখতে পাচ্ছেন, এই যে অক্ষরটা, এই যে একটা অক্ষর, এটা হচ্ছে মিম। কেমন? তো মিম জবর মা। আর এই যে সাপের মতো যে মাথাটা দেখা যাচ্ছে, এই যে সাপের মতো মাথা, আমি সাপের ফনার মতো মাথা, এটার কথা কি বলেছিলাম? আইন। তাহলে মিম জবর মা, আইন জবর আ, মা আ। আর এই যে পেটে সাপের মতন লাম, আর যদি মাঝখানে সাপের মতো থাকে তাহলে এটা হবে কাফ। তাহলে মিম জবর মা, আইন জবর আ, মা আ, আর এটা হচ্ছে কাফ, কাফ জবর কা। তাহলে কি হলো পুরোটা মিলে? মা আ কা।
মা আ কা, মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাফ জবর কা, মা আ কা। আচ্ছা, উপরে একটা কথা বলছিলাম যে যদি হায়ের উপরে এক নুক্তা থাকে তাহলে খ, যদি এটা হা হয় তাহলে এই যে হায়ের উপরে যে এক নুক্তা আছে এটা হবে খ। তাহলে খ জবর খ, আর এটা কিসের মতন দেখা যাচ্ছে দেখেন তো, এই যে এই অক্ষরটা আপনারা একটু ট্রাই করেন তো, যে এই অক্ষরটা কিসের মতন দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাম। কিভাবে লাম হলো এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে লাম, লামটা কি, এই যে সোজা একটা আলিফ থাকবে, আলিফের নিচে এতটুকু বাড়ানো থাকবে। যদি এতটুকু থাকে, যদি এতটুকুই অংশ থাকে, এই যে এতটুকু অংশই থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা লাম। কেমন? তো এখানে দেখেন যে এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, তার মানে এটা লাম। তাহলে খ জবর খ, লাম জবর লা, খ লা। আর এটা আপনারা সবাই জানেন, মাথা গোল উপরে দুই নুক্তা থাকলে কফ। তাহলে কি হলো? খ লা ক, খ লা ক। আচ্ছা, পিঠ কুজা, এই অক্ষরটার নাম হচ্ছে দাল। দালের উপরে একটা জবর থাকে, তাহলে দাল জবর দা। কেমন? আর এই যে হা, হায়ের মাথা উপরে এক নুক্তা আছে, তার মানে এই অক্ষরটার নাম হচ্ছে খ। দাল জবর দা, খ জবর খ, কি হলো দুইটা মিলে? দা খ। আর এটা হচ্ছে লাম, তা লাম জবর লা, দা খ লা, দা খ লা, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, হায়ের মতো মাথা নিচে যদি এক নুক্তা থাকে তখন সেটা কি হয়? জিম হয়। উপরে এক নুক্তা থাকলে এই যে এ অক্ষরে যেমন উপরে এক নুক্তা আছে, এটা হচ্ছে খ। আর যদি হায়ের মতো মাথা নিচে এক নুক্তা থাকে তখন সেটাকে বলা হবে জিম। আর এই যে এটা হচ্ছে মিম, এটা আমরা আগেও পড়লাম, এই যে এখানে পড়লাম, এই যে এখান থেকে যেমন এই যে অক্ষরটা কীভাবে গেছে, এই যে এটা, এটা হচ্ছে মিম। কেমন? মিম কিভাবে লেখে? এই যে এইভাবে লেখে, ঠিক না? তো এটা হচ্ছে মিম। তো এখানে কি আছে? মিম আছে। যেমন এখানে কি লেখা আছে, এই যে এখানে লেখা আছে এইভাবে, এইভাবে একটা মিম আছে দেখেন। তো এই মিমের কারণে এটা হচ্ছে মিম। তো জিম জবর যা, মিম জবর মা, যা মা। আর এটা তো আপনারা জানেন পুরো একটা আইন লেখাই আছে, আইন জবর আ, যা মা আ, যা মা আ। আচ্ছা, এই অক্ষরটা কি উপরে যে এক নুক্তা, এটা হচ্ছে নুন, নুন জবর না। আর এটা হচ্ছে ত জ, তয়ের উপর এক নুক্তা থাকলে জ হয়, জ জবর জ, না জ। আর এটা হচ্ছে র, না জ র, নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জ র, নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জ র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো জেরের পড়াটা আমরা কালকে পড়বো, জের কীভাবে উচ্চারণ করতে হয়, জের কীভাবে পড়তে হয়, এইটা আমরা কালকে পড়বো। কিন্তু আজকে আমরা এটা আরেকটু প্র্যাকটিস করি। কেমন? যেমন বায়ের উপরে যদি এক জবর থাকে তাহলে সেটা হবে, বায়ের উপরে জবর থাকলে সেটা হবে বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র। আশা করি আপনারা এই যুক্তবর্ণগুলো অক্ষর চিন্তা আপনাদের অসুবিধা হচ্ছে না। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র। আপনারা বাসায় এগুলো বারবার করে প্র্যাকটিস করবেন। ফা জবর ফা, মাথা গোল উপরে এক নুক্তা, ফা হবে। ফা জবর ফা, আর সাপের ফনার মতো যে মাথাটা, এটা হচ্ছে আইন। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। পরে শেষ অক্ষরটা কি? লাম, লাম জবর লা, ফা আলা। আচ্ছা, এটা হচ্ছে মাথা গোল উপরে দুই নুক্তা, তাহলে এটা হবে কফ, কফ জবর ক, মিম জবর মা, ক মা। পরে র জবর র, ক মা র। ঠিক আছে, আবারও চেষ্টা করেন। কফ মাথা গোল উপরে দুই নুক্তা থাকলে সেটা হচ্ছে কফ, কফ জবর ক, মিম জবর মা, ক মা। পরে র জবর র, ক মা র। আচ্ছা, এই অক্ষরটার নাম কি বলেছিলাম? আপনি একটু মনে করার চেষ্টা করেন তো, দেখি পারেন কিনা। এই অক্ষরটার নাম, এটা হচ্ছে কাফ। এই অক্ষরটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে কাফ। তো কাফ জবর কা, পরে ফা জবর ফা, কাফা। পরে র জবর র, কাফা র। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র। মনে রাখতে হবে ভালো করে। পরে এই যে মাথা বাঁকা, এই অক্ষরটার নাম আমরা আগের শব্দেই পড়লাম কাফ।
তো কাফ জবর কা, তা জবর তা, কা তা, পরে বা জবর বা, কা তা বা। ভালো করে মনে রাখতে হবে, কাফ জবর কা, বা জবর বা, কা, কাফ জবর কা, তা জবর তা, উপরে 2 নোক্তা থাকলে তা হবে, এক দাঁত নিচে এক দাঁত, উপরে 2 নোক্তা থাকলে সেটা হবে তা। তো কাফ জবর কা, তা জবর তা, কা তা, পরে নিচে 1 নোক্তা আছে, নিচে যদি 1 নোক্তা থাকে সেই অক্ষরটার নাম হচ্ছে বা। তাহলে পুরোটা মিলে কি হলো? কা তা বা, কা তা বা। ভালো করে খেয়াল করতে হবে। পরে আমরা যাই, এটা হচ্ছে কি? নুন। নুন জবর না, বলেন সবাই, নুন জবর না। পরে সদ জবর স, না স। পরে র জবর র, না স র। এটা নুন আমরা কিভাবে বুঝলাম? এটা কেন ফা হইল না? কারণ ফায়ের মাথাটা আমি দেখাই দিই আপনাদেরকে। ফায়ের মাথাটা এরকম গোল থাকে, যদি এরকম গোল থাকতো তাহলে এটা এখন এটা কি হয়ে গেল? ফা হয়ে গেল। কেমন? কিন্তু যদি মাথা গোল না থাকে তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে নুন। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। আচ্ছা, এখানে যদি আমি সদের উপর একটা নোক্তা দিয়ে দিই, সদের উপর যদি আমি একটা নোক্তা দিয়ে দিই, তাহলে এটা কিন্তু দদ হয়ে গেল। নুন জবর না, দদ জবর দ, না দ, র জবর র, না দ, না দ র। আচ্ছা, এখন রয়ের উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই, তাহলে এটা কিন্তু ঝা হয়ে গেল। তাহলে কি হলো? না, না দ ঝা, ঝা জবর ঝা হয়ে গেল, তাই না? তো এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। পরে এটা কি? হা জবর হা, শিন জবর সা, হা সা, র জবর র, হা সা র। এখন এখানে একটা প্র্যাকটিস করলাম আমরা একটু আগে, আবার বলি। যদি নিচে 1 নোক্তা থাকতো, হায়ের নিচে যদি 1 নোক্তা থাকতো, তাহলে এটা হয়ে যেত জিম। জিম জবর যা, শিন জবর সা, যা সা, র জবর র, যা সা র। এখন এটা কি হবে? যা সা র। যদি আমি এটা মুছে দিই তখন এটা আবার হা, কারণ হায়ে কোনো নোক্তা নেই, তাই না? আচ্ছা, নিচে 1 নোক্তা যদি দেই তাহলে হবে জিম, কিন্তু যদি উপরে 1 নোক্তা দিই তখন এটা কি হবে বলেন তো দেখি, আপনারা পারেন কিনা? তখন এটা হবে খ, তাই না? তাহলে এখন কি আছে? হা। যদি উপরে 1 নোক্তা থাকতো তাহলে খ হইতো, নিচে 1 নোক্তা থাকলে জিম হইতো। আচ্ছা, তাহলে এটা কি হলো? এখন এখন কোনো নোক্তাই নেই, তার মানে এটা হচ্ছে হা। তাহলে হা জবর হা, শিন জবর সা, হা সা, পরে র জবর র, হা সা র। বলেন সবাই, হা জবর হা, শিন জবর সা, হা সা, র জবর র, হা সা র। আচ্ছা, গেল। পরে এই অক্ষরটার নাম কি বলেন তো দেখি, পারেন কিনা আপনারা? এটা হচ্ছে মিম। মিম জবর মা, পরে সাপের ফনার মতো যে মাথাটা বের হয়ে গেছে এটা হচ্ছে আইন। তাহলে কি হলো? মিম আর আইন মিলে কি হলো? মিম জবর মা, আইন জবর আ, মা আ। আর এটা হচ্ছে কাফ। তাহলে মা, কাফ জবর কা, মা আ কা। মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাফ জবর কা, মা আ কা। আচ্ছা, এই যে এই অক্ষরটার নাম কি? এটা হচ্ছে হা। হায়ের উপরে যখন 1 নোক্তা থাকে তখন সেটা হচ্ছে খ। তাহলে খ জবর খ, আর এই যে চিহ্নটা, এই যে এইটা সোজা মাথা আর হালকা একটু এই যে লেজ বের হয়ে গেছে সামনের দিকে, এটা হচ্ছে লাম। তাহলে খ জবর খ, লাম জবর লা, খ লা। আর এই যে গোল মাথা উপরে 2 নোক্তা, এটার কারণে এটার এই অক্ষরটার নাম হচ্ছে কফ। আর কফ জবর ক, তাহলে কি হলো? খ লা ক। বলেন, খ লা ক। আচ্ছা, পরেরটা দেখেন। এটা পিটকুজা, এই অক্ষরটার নাম হচ্ছে দাল। দাল জবর দা, পরের অক্ষরটা হচ্ছে খ, খ জবর খ, দা খ। আর শেষের অক্ষরটা হচ্ছে লাম। তাহলে এটার উপর একটা জবর আছে, লাম জবর লা। তাহলে দা খ লা, দা খ লা। আচ্ছা, এর পরের অক্ষরটা দেখেন, হায়ের নিচে 1 নোক্তা, তার মানে এই অক্ষরটার নাম হচ্ছে জিম। জিম জবর যা, পরের অক্ষরটা হচ্ছে মিম। মিম জবর মা, যা মা, আইন জবর আ, যা মা আ। জিম জবর যা, মিম জবর মা, যা মা, আইন জবর আ, যা মা আ। আচ্ছা, পরের অক্ষরটা দেখেন ভালো করে। নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জ র। ভালো করে খেয়াল করতে হবে। নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জ র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পৃষ্ঠাটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়, কমপক্ষে 15 মিনিট সময়। এই ক্লাসটা তো দেখবেনই,
সাথে সাথে আরও 15 মিনিট সময় এটা প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন অথবা নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রয়োজনে এই পৃষ্ঠাটার স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে আপনারা এই পৃষ্ঠাটা ভালো করে পড়বেন, ভালো করে মস্ক করবেন। রমজান মাসটা কোরআনের মাস, ইনশাল্লাহ আপনারা খুব ভালো করে সময় দিবেন। আর কেউ যদি এই ভিডিওটা পুরো দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, তাহলে আমি বুঝবো যে কেউ না কেউ তো অন্ততপক্ষে, আমি ইউটিউবে ভিডিও দিয়েছি, অন্ততপক্ষে যদি দুইজন স্টুডেন্টও নিয়মিত ক্লাস করে তাও আমি এই ভিডিওটা কন্টিনিউ করব। এবং যদি কোনো স্টুডেন্ট, যদি একজন স্টুডেন্টও ভালো করে এই পড়াটা ধরে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে, তাও আমি ইনশাল্লাহ এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করব। এমনিতেও কন্টিনিউ করব, কিন্তু আমার আত্মবিশ্বাস, আমার ভালো লাগবে যে না, হয়তো বা 2-1জনের হলেও আমার এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হচ্ছে তারা। তো তাহলে আমার এই অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানানো আমার সার্থক হবে। তো আপনাদের কাছে অনুরোধ যে অন্ততপক্ষে যারা এই ভিডিওটা পুরোটা দেখছেন, যারা ক্লাসগুলো করছেন, একটা লাইক দিবেন যেন আমি বুঝতে পারি যে আপনারা উপকৃত হচ্ছেন, অথবা একটা কমেন্ট করবেন, অথবা আপনাদের মতামত জানাবেন কোনো জায়গায়, বা আমার কোনো জায়গায় তাড়াহুড়া হলে, বা কোনো জায়গায় কোনো ভুল হলে, বা কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে ভাইয়া আপনার এই জায়গাটা আমরা বুঝতে পারি না, এই জায়গাটা সমস্যা, অবশ্যই জানাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা জের কীভাবে পড়তে হয় সেই বিষয়ে আমরা খুব প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।